হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশনস বা ব্লাড ক্লটিং। নাও অ্যাকচুয়ালি হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন? আমাদের সকলেরই একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে কোনো না কোনো সময় আমাদের বডি দেহের কোনো না কোনো জায়গায় কেটে যায়, ওকে, কিছু ইনজিওর্ড হয় এবং দেখা যায় শরীরের যে জায়গাটা ইনজিওর্ড হলো বা শরীরের যে জায়গাটা কোনো না কোনোভাবে কেটে গেছে সেই জায়গা দিয়ে কি হতে থাকে, ব্লিডিং হতে আরম্ভ করে। ওকে, তো যেটা ব্লিডিং হয়, ব্লাড যেটা বের হয়, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ব্লাড বের হওয়াটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে যে জায়গা দিয়ে ব্লাডটা বের হচ্ছিল ঠিক সেই জায়গায় একটা প্রথমে তো একটা সেমি সলিড একটা লেয়ার তৈরি হয়, পরে সেটা শক্ত হয়ে যায়। ঠিক আছে, পরে এটা রিজিড একটা স্ট্রাকচারে পরিণত হয়, যেটা ব্লাডটা যে লিক হচ্ছিল, বের হচ্ছিল, সেটা অটোমেটিক্যালি কি হয়, বন্ধ হয়ে যায়। তো এটা আমাদের সকলেরই একটা কম বেশি এক্সপিরিয়েন্স আছে, কারণ আমাদের সকলেরই কোনো না কোনো সময় শরীরের কোনো হাত হোক বা পা হোক কোথাও না কোথাও কেটেছে এবং সেদিক দিয়ে যেটা ব্লিডিং হয়েছিল, আমরা আমাদের প্রত্যেকেরই, আমি বললামই, সেটা এক্সপিরিয়েন্স আমাদের আছেই, যে ব্লিডিং তো হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেছে যে ব্লাডটা বের হওয়াটা কি হয়, নিজে নিজেই বন্ধ হয়ে যায়। যে জায়গাটা ইনজিওর্ড হয়, কাটে, ঠিক সেই জায়গায় একটা প্রথমে একটা সেমি সলিড একটা স্ট্রাকচার তৈরি হয়, একটা লেয়ার তৈরি হয়, পরে অবশ্য সেটা একটা রিজিড স্ট্রাকচারে পরিণত হয়, যেটা আর ব্লাডটার বের হতে পারে না। তো এই যে ঠিক যে জায়গাটাতে, যে জায়গা দিয়ে ব্লিডিং হয়, ঠিক সেই জায়গায় পরে গিয়ে যে একটা সলিড স্ট্রাকচার তৈরি হয়, যেটা ব্লাডটাকে বের হতে দেয় না, এই স্ট্রাকচারটাকে বলা হয় ক্লট। তো এটা কি করে তৈরি হয়? ঠিক আছে, তো এই যে ব্লাড বের হওয়াটা যে নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে বাই ফর্মিং দ্য ক্লট at the site of injury, so that is known as blood coagulation or blood clotting. In fact, this blood coagulation or blood clotting actually a many enzyme dependent একটা chemical reactions. যখনই আমাদের শরীরে কোথাও কাটে না, আমি জাস্ট আরেকবার ড্রয়িংটা করে দিচ্ছি, যে দেহের যখনই কোনো জায়গা কাটবে সেই জায়গা থাকা যেগুলি ব্লাড ভেসেলস, সেগুলি অ্যাকচুয়ালি কি হয়, ইনজিওর্ড হয়, ব্লাড ভেসেলসগুলি কেটে যায় এবং সেদিক দিয়ে কি হয়, ব্লাডটা বের হতে থাকে। ওকে, ব্লাডটা বের হতে থাকবে। তো অল্প আগে যেটা আমি দেখালাম, যে যেদিক দিয়ে ব্লাডটা বের হবে সেই জায়গায় একটা সলিড স্ট্রাকচার তৈরি হয়, যেটা পরে ব্লাডটাকে বের হওয়াটাকে বন্ধ করে দেয়, হুইচ ইজ নোন অ্যাজ ক্লট। তো এখানে একটা ক্লট তৈরি হতে লাগবে, আর এই ক্লট তৈরি হওয়ার জন্য এই জায়গায় অ্যাট দ্য সাইট অফ ইনজুরি একটা জটিল বিক্রিয়া একটা হয়, ভেরি কমপ্লেক্স একটা রিয়াকশন এখানে হয়ে থাকে, যার শেষে কি তৈরি হবে, এরকম ক্লট ফর্মেশন হবে, যেটা ব্লাডটা বের হওয়া বন্ধ করে দেবে। ওকে, সো ব্লাড কোয়াগুলেশন আর ব্লাড ক্লটিং ইজ অ্যাকচুয়ালি এ ম্যানি এনজাইম ডিপেন্ডেন্ট একটা কেমিক্যাল রিয়াকশনস, না হলে এই ক্লটটা তৈরি হবে না এখানে। আর এই যেটা ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশন যেটা রিয়াকশন, আমি অনেকবারই বললাম যে এটা একটা বহু এনজাইম, যেগুলিকে ব্লাড ক্লটিং ফ্যাক্টর বলে বলা হয়, ব্লাড ক্লটিং ফ্যাক্টর বলে বলা হয়, দিজ আর অ্যাকচুয়ালি এনজাইমস, হ্যাঁ, সেগুলির উপর ডিপেন্ডেন্ট আছে কেমিক্যাল রিয়াকশন, চেইনেমেটিক একটা কেমিক্যাল রিয়াকশন। আর এখন পর্যন্ত জানা গেছে প্রায় টোটাল নাম্বার অফ ফ্যাক্টর 13। তো এই যেটা ব্লাড কোয়াগুলেশন হতে, ব্লাডটা ক্লট হতে যে কেমিক্যাল রিয়াকশনটা হতে লাগবে, তার জন্য প্রায় 13 ডিফারেন্ট ক্লটিং ফ্যাক্টরের দরকার আছে। এই বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরস কোনগুলি, আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, যেমন ফাইব্রিনোজেন। ওকে, ফাইব্রিনোজেন একটা ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর হুইচ ইজ সিক্রেটেড বাই লিভার, এটা আমাদের লিভার থেকে সিক্রেশন হয়। 2 নাম্বার হচ্ছে প্রোথ্রম্বিন, ইট ইজ অলসো সিক্রেটেড ফ্রম লিভার। 3rd হচ্ছে
thromboplastin. Okay, thromboplastin is secreted by blood platelets. এটা ব্লাড প্ল্যাটিলেট থেকে এটা সিক্রেট হয়। ওকে, এরপর দরকার আছে ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, এই বিষয়ে আমি বলছি, এই যে ব্লাড ক্লট হতে, ঠিক আছে, একটা মেটালিক আয়নের দরকার এবং সেটার নাম কি ক্যালসিয়াম আয়ন। তো এটা মনে রাখতে লাগবে। ঠিক আছে, এটা কোফ্যাক্টর হিসাবে কাজ করছে, এনজাইমের কোফ্যাক্টর হিসাবে কাজ করে। এরপরে লাগছে ল্যাবাইল ফ্যাক্টর। ল্যাবাইল ফ্যাক্টর, it is also secreted from liver. ওকে, এরপর লাগছে এক্সিলারিন, তারপর লাগবে প্রো কনভার্টিন। it is also secreted from liver. তো লিভার থেকেই বেশি আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টরস গুলি তৈরি হয়। এরপরে লাগবে অ্যান্টি হিমোফিলিয়াক ফ্যাক্টর, আর এই ফ্যাক্টরটাও অ্যাকচুয়ালি কোথার থেকে প্রডিউসড হবে? ফ্রম আওয়ার লিভার। আচ্ছা, আরো ফ্যাক্টরস আছে, আমি তো বললামই 13টা ফ্যাক্টরসের দরকার আছে ব্লাড ক্লটিং হওয়ার জন্য। এরপর ফ্যাক্টর হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, অ্যাকচুয়ালি এই থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর দু জায়গার থেকে প্রডিউসড হচ্ছে, একটা হচ্ছে ব্লাড প্ল্যাটিলেট থেকে তৈরি হয়, আর 2 নাম্বার হচ্ছে লিভার থেকেও তৈরি হবে। এরপরে লাগবে স্টুয়ার্ট ফ্যাক্টর। স্টুয়ার্ট ফ্যাক্টর, এটাও লিভার থেকে প্রডিউসড হবে। ওকে, তারপরে লাগবে আমাদের অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টর। ওকে, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টর। অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টর, যেটাকে সংক্ষেপে বলা হয় পিটিএ। এটাও লিভার থেকে তৈরি হবে। এরপর লাগবে হ্যাগম্যান ফ্যাক্টর। ওকে, আর লাগবে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ঠিক আছে, এটা অবশ্য ব্লাড প্ল্যাটিলেট থেকেও তৈরি হবে। ওকে, তাহলে এই যে আমি বললাম যে ব্লাড যে ক্লট হবে আমাদের শরীরের যখন কোনো জায়গায় কেটে যায়, সেই জায়গা দিয়ে যেটা ব্লাড বের হয়, কিছুক্ষণ পরে ব্লাড বের হওয়াটা বন্ধ হয়ে যায়। আমরা নিজেরাই দেখি যে যে জায়গাটা দিয়ে ব্লাড বের হচ্ছিল সেই জায়গায় ব্লাডটা সেখানে জমাট বেঁধে যায়। ব্লাডটা সেই জায়গায় জমে গিয়ে প্রথমে একটা সেমি সলিড স্ট্রাকচারে পরিণত হয়, পরে অবশ্য সেটা একটা রিজিড একটা স্ট্রাকচারে পরিণত হয়, যেটাকে আমরা ক্লট বলি। ঠিক আছে, তো কি করে দেখো আমাদের শরীরে ব্লাড যে সার্কুলেট হচ্ছে সেটা কিন্তু লিকুইড আর ভাস্কুলার কানেক্টিভ টিস্যু, কিন্তু যখনই ব্লাড লিক করে, ঠিক আছে, বা ব্লিডিং হয়, তখনই ব্লাড কিন্তু জমে যায়। ঠিক আছে, যে ব্লাড যে জমে যায়, জমাট মারে, ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং। আর এই ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশন একটা ম্যানি ফ্যাক্টর or enzyme dependent একটা কেমিক্যাল রিঅ্যাকশন প্রসেস। এখন পর্যন্ত আমরা দেখেছি যে 13 different factors are actually required for the completions of the blood coagulation reaction. কি ফ্যাক্টর? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, ল্যাবাইল ফ্যাক্টর, এক্সিলারিন, প্রোকনভার্টিন, অ্যান্টি হিমোফিলিয়াক ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর অ্যান্ড ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তো এতগুলি বিভিন্ন ধরনের এনজাইম বা ফ্যাক্টরের দরকার আছে। এর মধ্যে কোনো একটা ফ্যাক্টর যদি অ্যাবসেন্স থাকে তাহলে ব্লাড ক্লটিং রিঅ্যাকশনটা ইনকমপ্লিট থেকে যাবে, আর তখন কিন্তু ব্লাডটা ক্লট হবে না। এরকমই একটা এক্সাম্পল আমি দিচ্ছি, একটা জেনেটিক ডিজিজ আছে, সেই ডিজিজটার নাম হচ্ছে হিমোফিলিয়া, বা এটাকে বলা হয় রয়্যাল
ডিজিজ বা ব্লিডার্স ডিজিজ বলেও বলা হয়। আচ্ছা, এটাকে রয়্যাল ডিজিজ কেন বলা হয়? কারণ এই পার্টিকুলার রোগটা ইংল্যান্ডের যেটা রাজ পরিবার তাদের বংশ এই রোগটা দেখা যায়। এটা একটা জেনেটিক ডিজিজ, ঠিক আছে। এটা প্যারেন্টাল জেনারেশন থেকে এই ডিজিজটা ইনহেরিট হতে পারে ইন দ্য নেক্সট জেনারেশন। ওকে, তো যাই হোক, যারা অ্যাকচুয়ালি এই রোগে আক্রান্ত তাদের শরীরে বিশেষ করে এই যেটা ফ্যাক্টর, অর্থাৎ যেটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এই পার্টিকুলার যেটা ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা তাদের শরীরে প্রডিউস হয় না, ঠিক আছে। তো যারা হিমোফিলিয়াক পেশেন্ট, ইনফ্যাক্ট এটাতে একটা জেনেটিক ডিসঅর্ডার্স, তাদের শরীরে এই পার্টিকুলার যেটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর এটা তাদের শরীরে প্রডিউস হয় না, যার জন্য ওদের শরীরে ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশন রিয়াকশনটা ইনকমপ্লিট থেকে যায়, এবং তাদের শরীরে যদি কোথাও কম বেশি যদি কাটে বা ইনজিওর্ড হয়, যেটা ব্লিডিং হবে, সেই ব্লাডটা বের হওয়াটা কখনো বন্ধ হয় না, ঠিক আছে, নিজে নিজে বন্ধ হবে না। আমাদের যেমন ছোটখাটো কোথাও যদি কেটে যায়, ব্লাডটা বের হওয়াটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়, কারণ যে জায়গাটা কাটে ঠিক সেই জায়গায় ব্লাডটা জমে গিয়ে একটা শক্ত স্তর তৈরি করে, যেটাকে আমরা বলি ক্লট, তারপরে ব্লাডটা বের হতে পারে না। কিন্তু হিমোফিলিয়াক যে পেশেন্টস, তাদের শরীরে যেহেতু অ্যান্টি হিমোফিলিয়াক ফ্যাক্টর বা এটাকে ফ্যাক্টর 8 বলেও বলা হয়, এটা তাদের বডি প্রডিউস করতে পারে না। তো এটা থাকে না বলে হিমোফিলিয়াক পেশেন্টসদের শরীরে ব্লাড ক্লটিং রিয়াকশনটা হতে পারে না, কমপ্লিট হতে পারে না, ডিউ টু অ্যাবসেন্স অফ দিস অর ডেফিসিয়েন্সি অফ দিস পার্টিকুলার ব্লাড ক্লটিং ফ্যাক্টর, যার জন্য ওদের ব্লিডিং হবে। ওকে, এনিওয়ে, এখন আমরা দেখব যে কি করে ব্লাড কোয়াগুলেশনটা হয়, কি করে এখানে রক্তটা জমে গিয়ে একটা স্তর তৈরি করে এবং ব্লাডটাকে বের হতে দেয় না। আসলে রিয়াকশনটা বড় জটিল, এখানে অনেকগুলি রিয়াকশন স্টেপস আছে। আমরা সবগুলি রিয়াকশন স্টেপস নিয়ে আলোচনা করছি না, তার মধ্যে কিছু পার্টিকুলার কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেপস নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, যখনই আমাদের শরীরের কোনো জায়গা ইনজিওর্ড হয়, কাটে, দ্যাট মিনস ইয়োর টিস্যু গেট ড্যামেজড। যখনই আমাদের বডি টিস্যু যখন ড্যামেজড হয়, শরীরে কোনো জায়গায় যখন ইনজিওর্ড হয়, তখন ড্যামেজড অর ইনজিওর্ড টিস্যু থেকে একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর রিলিজ হয়, and that blood clotting factor is known as thromboplastin. Actually blood clotting reaction কিন্তু অল্প আগে আমি বললাম, it is actually many enzyme dependent chainatic reaction, কিন্তু আমরা আজকের ক্লাসে মেইন কয়েকটা স্টেপস নিয়ে আলোচনা করছি। এনিওয়ে, তো স্টার্ট কি করে করলাম, শরীরের যে জায়গাটা তোমার কাটবে সেই জায়গার যেটা ইনজিওর্ড টিস্যু, সেখান থেকে একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর রিলিজ হবে, কল দি থ্রম্বোপ্লাস্টিন। ইনফ্যাক্ট এই থ্রম্বোপ্লাস্টিনস এর আরেকটা সোর্স হচ্ছে ব্লাড প্ল্যাটিলেট। ওকে, তো ব্লাডের মধ্যেও কি আছে, থ্রম্বোপ্লাস্টিনের সোর্স আছে, যার জন্য ব্লাডটা ক্লট হতে পারে। আচ্ছা, তা থ্রম্বোপ্লাস্টিনের দুটা তাহলে সোর্স, একটা ব্লাড ইটসেলফ, তো এই সোর্সটাকে বলা হয় ইন্ট্রিনসিক সোর্স, আর থ্রম্বোপ্লাস্টিনের আরেকটা সোর্স হচ্ছে ড্যামেজড অর ইনজিওর্ড টিস্যু, এটাকে বলা হয় এক্সট্রিনসিক সোর্স। ওকে, আচ্ছা, এবার থ্রম্বোপ্লাস্টিন কি করবে? থ্রম্বোপ্লাস্টিন actually it works on prothrombin, prothrombin actually একটা প্রিকারশন মলিকুল, বা আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি ইনঅ্যাক্টিভ একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাড প্লাজমা। এদিক দিয়ে যেটা ব্লিডিং হচ্ছে, যেটা ব্লাড বের হচ্ছে, সেই ব্লাডের মধ্যে প্লাজমাও আছে, আর সেই প্লাজমার মধ্যে এক প্রকার ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর পাওয়া যায়, যেটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন, কিন্তু এটা ইনঅ্যাক্টিভ ব্লাড ক্লটিং ফ্যাক্টর হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাড প্লাজমা। এবার থ্রম্বোপ্লাস্টিন কি করছে, এই প্রোথ্রম্বিনটাকে অ্যাক্টিভ থ্রম্বিনে কনভার্ট করে। ওকে, তো প্রোথ্রম্বিন অ্যাক্টিভ থ্রম্বিনে কনভার্ট হচ্ছে, আর সেখানে অ্যাকচুয়ালি
যেটা ব্লাড ক্লটিং ফ্যাক্টরের দরকার হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, এখানে কিন্তু কো ফ্যাক্টর হিসাবে লাগবে ক্যালসিয়াম আয়ন। ইনফ্যাক্ট বেশিরভাগই যেটা রিয়াকশন স্টেপ সেখানে ক্যালসিয়াম আয়নটা দরকার আছে। ওকে, তাহলে আমরা কতদূর আসলাম? যখনই আমাদের শরীরে কোনো জায়গায় ইনজিওর্ড হবে, ব্লাড ভেসেলস যেখানে কাটা যাবে, ব্লাড যেখানে ব্লিডিং হতে আরম্ভ করবে, বের হতে আরম্ভ করবে, সেখানে কিছু কেমিক্যাল রিয়াকশন স্টার্ট হবে। প্রথমে তো কি হবে, ড্যামেজ যেটা টিস্যু, ইনজিওর্ড টিস্যু, সেখান থেকে ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসাবে কি বের হবে? থ্রম্বোপ্লাস্টিন। অবশ্য থ্রম্বোপ্লাস্টিনের আরেকটা সোর্স হচ্ছে ব্লাড প্ল্যাটিলেট। এবার থ্রম্বোপ্লাস্টিন কি করবে? ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম আয়ন, ব্লাড প্লাজমা, রক্ত যেটা বের হচ্ছে তাতে যেটা ব্লাড প্লাজমা আছে তার মধ্যে থাকা ইনঅ্যাক্টিভ প্রোথ্রম্বিনকে কিসে কনভার্ট করবে? অ্যাক্টিভ থ্রম্বিনে কনভার্ট করবে। ওকে, এবার এই যেটা অ্যাক্টিভ থ্রম্বিন, এটা কি করবে? এবার অ্যাক্টিভ থ্রম্বিনের জন্য কি হবে? এবার এই যেটা ব্লিডিং হচ্ছে, ব্লাড যেটা বের হচ্ছে, সাথে ব্লাড প্লাজমাও বের হচ্ছে, সেই ব্লাড প্লাজমার মধ্যে আরেক ধরনের সলিবল প্রোটিন পাওয়া যায়। এক ধরনের সলিবল প্রোটিন আছে, আর সেই সলিবল প্রোটিনটার নাম হলো ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন একটা প্লাজমা প্রোটিন, যেটা সলিবল প্লাজমা প্রোটিন। আর এই ফাইব্রিনোজেন প্রোটিনগুলির যেটা ফিজিক্যাল স্ট্রাকচার, সেগুলি হচ্ছে এগুলি ফোল্ডেড। ফোল্ডেড প্রোটিন মানে কি? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেইন। এখানে ফাইব্রিনোজেন নামের যেগুলি প্লাজমা প্রোটিন, এই প্রোটিনের যেটা ফিজিক্যাল স্ট্রাকচার সেটা ফোল্ডেড স্ট্রাকচার। প্রোটিন দু ধরনের হতে পারে। কিছু কিছু প্রোটিন আছে যার স্ট্রাকচারটা ফোল্ডেড হয়, কল দি গ্লোবুলার প্রোটিন। অ্যান্ড গ্লোবুলার প্রোটিনস আর অ্যাকচুয়ালি এগুলি সলিবল হয়। আর যেখানে প্রোটিনের ফিজিক্যাল স্ট্রাকচারটা এরকম ফাইবার লাইক, সেগুলিকে বলা হয় ফাইব্রাস প্রোটিন। আর ফাইব্রাস প্রোটিনগুলি এগুলি কি হয়? ইনসলিবল হয়। কাজে প্রোটিন দু ধরনের হতে পারে, সলিবল ইনসলিবল অথবা গ্লোবুলার অ্যান্ড ফাইব্রাস। গ্লোবুলার প্রোটিন কোনগুলি? যেগুলি প্রোটিনের ফিজিক্যাল স্ট্রাকচারটা এরকম ফোল্ডেড হবে, ভাঁজ খাওয়া হবে। আর যেগুলি প্রোটিনের ফিজিক্যাল স্ট্রাকচারটা এরকম স্ট্রেইট হয়, ভাঁজ খাওয়া না বা পেঁচানো না, সেগুলোকে বলা হবে ফাইব্রাস প্রোটিন, যেগুলি ইনসলিবল হবে। এনিওয়ে, তো ফাইব্রিনোজেন এটা একটা ইম্পর্টেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টর। ইট ইজ এ সলিবল প্লাজমা প্রোটিন, যেটা রক্ত প্লাজমার মধ্যে এটা সলিবল অবস্থায় থাকে। কিন্তু অ্যাক্টিভ থ্রম্বিনের জন্য কি হয়? এই যেটা সলিবল যেটা প্লাজমা প্রোটিন কল দি ফাইব্রিনোজেন, এটা একটা ইনসলিবল প্রোটিনে পরিণত হয়, আর তখন সেই প্রোটিনটার নাম হচ্ছে ফাইব্রিন। অ্যাকচুয়ালি কি হয়? ডিউ টু দি অ্যাকশন অব দি থ্রম্বিন, ব্লাড প্লাজমাতে থাকা প্লাজমা প্রোটিন যেগুলি ফাইব্রিনোজেন, যেগুলির ফিজিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে ফোল্ডেড, এই ফোল্ডগুলি খুলে যায়। যেমন ধরো এই প্রোটিনটার ফোল্ড খুলে গেছে, এটা একটা ফাইব্রাস প্রোটিনে পরিণত হয়ে গেছে, এটারও ফোল্ড খুলে যাবে, এটারও ফোল্ড খুলে যাবে। প্রত্যেকটা ফাইব্রিনোজেন প্রোটিনের কি হয়? তার যেটা ফিজিক্যাল স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে যায় এবং তার ফোল্ডগুলি কি হয়? খুলে যায়। আচ্ছা, যদি এবার প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেন, যেটা অ্যাকচুয়ালি একটা গ্লোবুলার প্রোটিন, যার স্ট্রাকচারটা হচ্ছে এরকম ফোল্ডেড, এবার এই প্লাজমা প্রোটিনের ফোল্ডগুলি যদি খুলে যায়, তাহলে দেখা যাচ্ছে এই যে ফাইবারগুলি যে তৈরি হচ্ছে, প্রোটিনের যে ফাইবার, এগুলি একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা নেট লাইক স্ট্রাকচারে পরিণত হচ্ছে, একটা জালিকাময় স্ট্রাকচারে তৈরি হচ্ছে। ঠিক এক্স্যাক্টলি এই যে আমি বিভিন্ন ধরনের যে রিয়াকশনগুলির কথা বললাম, এই রিয়াকশনগুলি কোথায় হচ্ছে? এই সমস্ত রিয়াকশনগুলি হচ্ছে অ্যাট দ্য সাইট অব ইনজুরি, যেদিক দিয়ে ব্লাড বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে। এই রিয়াকশনের শেষে কি তৈরি হয়? কিছু ফাইবার তৈরি হয়, কিছু ইনসলিবল প্রোটিন ফাইবার তৈরি হয়, যেগুলির নাম হচ্ছে ফাইব্রিন, যেগুলি একটা আরেকটার সঙ্গে জট লেগে গিয়ে এরকম নেটের মতন স্ট্রাকচার তৈরি হয়। তো এই নেটটা কোথায় তৈরি হবে? সমস্ত রিয়াকশন এখানে হচ্ছে, যে জায়গাটা ইনজিওর হয়েছে, যে জায়গা দিয়ে ব্লাড বের হচ্ছে, সেই জায়গাতেই সমস্ত রিয়াকশনগুলি হচ্ছে। আর রিয়াকশনের শেষে তৈরি হলো ফাইব্রিন প্রোটিন ফাইবার। আর এই প্রোটিন ফাইবারগুলি এখানে একটা আরেকটার সঙ্গে লেগে গিয়ে এরকম জট সৃষ্টি করে, ঠিক আছে, একটা নেট লাইক স্ট্রাকচারের পরিণত হয়। তো এরকম যখন একটা নেট তৈরি হয়,
আর নেটটা যখন ধীরে ধীরে আরো ঘন আকার ধারণ করে তখন ব্লাড যেটা বের হচ্ছে তার সঙ্গে বের হওয়া যেগুলি ব্লাড সেলস আরবিসি ডাব্লিউবিসি সেগুলি নেটের মধ্যে আটকা পড়ে যায়, সেগুলি আর বের হতে পারে না। তা প্রথমে তো ব্লাড সেলটা বের হওয়া বন্ধ হয়ে যাবে, এরপরে ধীরে ধীরে আরো ফাইবার প্রোটিন তৈরি হবে যেটা নেটটাকে কি করবে আরো ঘন করে দিবে, এবং শেষে গিয়ে এই যেটা স্টেবিলাইজিং ফ্যাক্টর ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরের কথা আমি বলেছি, আবার নামটা লিখে দিচ্ছি আমি এখানে, ওকে, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই পার্টিকুলার ফ্যাক্টরের প্রভাবে কি হয়, এই যে এখানে নেটটা তৈরি হয়েছে ফাইবার, এই নেটটা ধীরে ধীরে এটা সলিড হয়ে যায়, এটা ধীরে ধীরে একটা সলিড স্ট্রাকচারে পরিণত হয়ে যাবে। আর তখন আমরা এই সলিড স্ট্রাকচার একটা সলিড যেটা স্তর তৈরি হয় যার জন্য ব্লাডটা আর বের হতে পারে না, ব্লাড সেল তো আগেই বের হওয়া বন্ধ হয়ে গেছে, এবার প্লাজমাও বা ওয়াটারও বের হতে পারবে না, তখন এই স্ট্রাকচারটাকে বলা হয় ক্লট। তো এটাই হচ্ছে ব্লাড ক্লটিং। অবশ্য ব্লাড ক্লটিং রিয়াকশনটা কিন্তু অনেক লম্বা রিয়াকশন, একটা চেইনিমেটিক রিয়াকশন। এখানে 13 ডিফারেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টরস এখানে ইনভলভ হয়ে আছে। আমি তার থেকে ইম্পর্টেন্ট কিছু বা প্রাইমারি কিছু রিয়াকশন স্টেপস এখানে তুলে ধরলাম। যখনই আমাদের বডির কোনো পার্ট ইনজিওর্ড হয় সেখান থেকে, অর্থাৎ ইনজিওর্ড টিস্যুর থেকে ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসাবে কি রিলিজ হয়, থ্রম্বোপ্লাস্টিন। অবশ্য থ্রম্বোপ্লাস্টিনের আরেকটা সোর্স হচ্ছে রাপচার্ড ব্লাড প্ল্যাটিলেটস। এবার থ্রম্বোপ্লাস্টিন কি করবে, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন মিলে কি করবে, রক্ত প্লাজমাতে থাকা ইনঅ্যাক্টিভ প্রোথ্রম্বিন এটাকে অ্যাক্টিভ থ্রম্বিনে কনভার্ট করবে। এবার অ্যাক্টিভ থ্রম্বিন কি করবে, অ্যাক্টিভ থ্রম্বিনের প্রভাবে কি হবে, ব্লাড প্লাজমাতে থাকা সলিবল প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেন সেগুলি ইনসলিবল প্রোটিন ফাইব্রিনে পরিণত হবে, এবং এই ফাইব্রিন যেগুলি প্রোটিন ফাইবার এগুলি অ্যাট দ্য সাইট অব ইনজুরি এগুলি একটা জট সৃষ্টি করবে, নেট তৈরি করে দিবে একটা, যার ফলে ব্লাডটা বের হওয়া বন্ধ হয়ে যাবে। তো দিস ইজ দ্য বেসিক্স অব দি ব্লাড ক্লটিং রিয়াকশনস। ওকে, আচ্ছা, এবার আমরা দেখছি এখানে এই যে ব্লাড ক্লটিং। তো এখন ব্যাপার হচ্ছে যে এই ব্লাড ক্লটিং রিয়াকশনের জন্য যে বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরস আমাদের দরকার, অল্প আগে কিন্তু আমি বললাম 13 ডিফারেন্ট ফ্যাক্টরস আমাদের দরকার আছে, 13টা ডিফারেন্ট ফ্যাক্টরস এর দরকার আছে, অ্যান্ড মোস্ট অফ দি ফ্যাক্টরস আর প্রডিউসড ফ্রম আওয়ার লিভার, অ্যান্ড ফর হুইচ ভাইটামিন কে ইজ নেসেসারি। ভিটামিন কেটা আমাদের দরকার আছে। ভিটামিন কেটা অ্যাকচুয়ালি এই জন্যই দরকার বিকজ it is responsible for the synthesis of numbers of blood clotting factors including the prothrombins. ওকে, আচ্ছা, এবার আমি আলোচনা করছি এখানে যে তাহলে এই যে ব্লাড ভেসেলস যেগুলি আছে, ব্লাড ভেসেলস এর ভিতর দিয়ে যখন ব্লাড সার্কুলেট হয় তখন কেন ব্লাড ক্লট হয় না, তার কারণ কতগুলি আছে। এক নাম্বার হচ্ছে ব্যাসোফিল নামের যেটা হোয়াইট ব্লাড সেলস। ওকে, ব্যাসোফিল এক ধরনের অ্যান্টি কোয়াগুলেন্ট তৈরি করছে, নাম হচ্ছে হেপারিন, যেটা ব্লাডটাকে ক্লট হতে দিবে না। ওকে, এটা একটা অ্যান্টি কোয়াগুলেন্ট, এটা একটা কারণ। যে এই যে রিয়াকশনগুলি যে হবে, ঠিক আছে, অনেক ফ্যাক্টরস এখানে জড়িত, রিয়াকশনের অনেকগুলি স্টেপস আছে, হেপারিন সেই রিয়াকশনের স্টেপসগুলিতে বাধার সৃষ্টি করে। গেল এক নাম্বার। সেকেন্ড কারণ হচ্ছে এই যে ব্লাড ভেসেলস যেগুলি আছে তার ভিতরটা ভেরি স্মুথ হয়, হুইচ ইজ মেড আপ অফ এন্ডোথেলিয়াম। ঠিক আছে, ভিতরটা ভেরি স্মুথ স্কোয়ামাস ইপিথেলিয়াম দিয়ে তৈরি হয়, যার জন্য ভিতর দিয়ে যখন ব্লাড সার্কুলেট হয় সেখানে কোনো ব্লাড প্ল্যাটিলেটস বা অন্যান্য ব্লাড সেল রাপচার্ড হওয়ার কোনো চান্সেস থাকে না। সো দিজ আর দ্য টু মেজর রিজন, ঠিক আছে, that is why blood does not coagulate inside the artery or veins. Number one, presence of heparin, and second one is that the endothelial walls of the blood vessels are very smooth, which prevent any kind of breakage of the platelets and release of thromboplastin that triggers the blood coagulation. So these are the two major reasons. Okay, আচ্ছা, ব্লাড ব্যাংকের মধ্যে যে ব্লাড স্টোর করা হয় সেখানেও তো ব্লাড জমে না। আমরা তো দেখেছি যে ব্লাড ব্যাংকের মধ্যে যে ব্লাড স্টোর করে রাখা হয় সেখানে কেন ব্লাডটা জমে না, কারণ সেখানে নানা ধরনের অ্যান্টি কোয়াগুলেন্ট ইউজ করা থাকে। যেমন কি কি ধরনের অ্যান্টি কোয়াগুলেন্ট, যেমন সোডিয়াম অক্সালেট বা সোডিয়াম সাইট্রেট অথবা
ইডিটিএ, এগুলি বিভিন্ন ধরনের অ্যান্টিকোয়াগুলেন্টস আছে। ইডিটিএর সম্পূর্ণ নাম হচ্ছে ইথিলিন ডাইয়ামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তো এই ধরনের বিভিন্ন অ্যান্টিকোয়াগুলেন্টস আছে যেগুলি অ্যাকচুয়ালি ক্যালসিয়াম আয়ন বাইন্ডার্স, এগুলি ক্যালসিয়াম আয়নটাকে বাইন্ড করে দেয়। আর ক্যালসিয়াম আয়ন যদি না থাকে তাহলে এই যে ব্লাড ক্লটিং যেটা রিয়াকশন, এই রিয়াকশনগুলি কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে, কারণ ক্যালসিয়াম আয়ন একটা ইম্পর্টেন্ট কো ফ্যাক্টর হিসাবে কাজ করে। ওকে, তো ব্লাড ব্যাংকে কেন ব্লাডটা কোয়াগুলেট হতে পারে না, কেন ব্লাডটাকে যখন জমা রাখা হয় ইন দ্য পাউচ, ব্লাড ব্যাংকের যেটা পাউচ থাকে, তো সেখানে কেন জমে না, কারণ সেখানে বিভিন্ন ধরনের অ্যান্টি কোয়াগুলেন্ট মিক্স করা থাকে, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম সাইট্রেট অথবা ইডিটিএ। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ইডিটিএ? ইডিটিএ এর ফুল নাম হচ্ছে ইথিলিন ডাইয়ামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। সো দিজ আর দ্য ডিফাইন্ড অ্যান্টিকোয়াগুলেন্টস। And natural যেটা anticoagulants which is present in our blood, which prevents any kinds of blood coagulation inside your blood vessels, is the heparin. Another cause is the smooth endothelium wall, ঠিক আছে, যার জন্য আর্টারি বা ভেইন বা ক্যাপিলারিস এর ভিতরে ব্লাড ক্লট হতে পারে না। ওকে, সো দ্যাটস অল ইন দিস ক্লাস রিগার্ডিং দ্য ব্লাড coagulations, and thank you very much for joining today's class. Thank you.